আজকে আমরা আলোচনা করব পটাশিয়াম হোমিওস্ট্যাসিস। আমরা জানি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইলেকট্রোলাইট হচ্ছে পটাশিয়াম, যার নর্মাল ভ্যালু হচ্ছে 3.5 থেকে 5.5। সো 5.5-এর উপরে যখন চলে যাবে তখন বলবো হাইপারক্যালেমিয়া, 3.5-এর নিচে যখন নেমে যাবে তখন বলবো হাইপোক্যালেমিয়া। ওকে, পটাশিয়ামের যে চ্যানেলগুলো বলছিলাম আমরা রেনাল টিবিউলে, এর মধ্যে একটা ছিল অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে RUMK চ্যানেল, যেটা দিয়ে পটাশিয়াম সেল থেকে লুমেনে সিক্রেশন হইতেছিল। আরেকটা ছিল কি লেট ডিস্টাল কনভলিউটেড টিবিউল, এখানে ইনাক চ্যানেলের মাধ্যমে যখন সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে তখন হোমিওস্ট্যাসিস মেনটেন করার জন্য সেলের ভিতর থেকে পটাশিয়াম এবং সাথে প্রোটন রিলিজ হচ্ছে। এই পটাশিয়ামগুলো কোথায় রিলিজ হবে? ইউরিনে। এটাই হচ্ছে একটা ফিডব্যাক মেকানিজম। আমরা যদি দেখি, একটা পেশেন্টের যখন পটাশিয়াম লেভেল বেড়ে যাবে তখন কিডনি দিয়ে বেশি বেশি পটাশিয়াম ফিল্টার হবে। বেশি বেশি পটাশিয়াম যখন ফিল্টার হবে তখন আমার যেই অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে কিডনির, এই কিডনির অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কী রিলিজ হইতেছিল? অ্যালডোস্টেরন। এই অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে যাবে যখন একটা পেশেন্টের হাইপারক্যালেমিয়া হবে। অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে গেছে মানে সে কার উপরে কাজ করবে? ইনাকের উপরে। ইনাকের উপরে কাজ করে সে লুমেন থেকে সোডিয়াম নিতেছে সেলের ভিতরে, আর সেল থেকে কী বের করতেছে? পটাশিয়াম এবং প্রোটন। অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের কী হবে? পটাশিয়াম ইউরিনে লস হবে। ইউরিনে যখন পটাশিয়াম লস হবে তখন হাইপারক্যালেমিয়াটা কমে নর্মালে চলে আসবে। এটা হচ্ছে ফিডব্যাক মেকানিজম। আবার অপোজিট যদি হয়, একটা পেশেন্টের যদি পটাশিয়াম লেভেল কম থাকে তখন অ্যালডোস্টেরন সিক্রেশন কমে যাবে। অ্যালডোস্টেরন সিক্রেশন যখন কমে যাবে তখন ইনাক কম কাজ করবে, তখন সোডিয়াম রিঅ্যাবজর্পশন কম হইতেছে, পটাশিয়াম এবং প্রোটন কম এক্সক্রেট হইতেছে ইউরিনে। তাহলে এগুলো আমরা জেনে রাখবো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আর পটাশিয়ামের নর্মাল লেভেল 3.5 থেকে 5.5 অথবা 5। তারপরে হচ্ছে এই যে হাইপারক্যালেমিয়ার অনেকগুলা কজ আছে, এর মধ্যে একটা কজ হচ্ছে এনজিওটেনসিনোজেন কনভার্টিং এনজাইম ইনহিবিটর ড্রাগ। এনজিওটেনসিনোজেন কনভার্টিং এনজাইম ইনহিবিটর ড্রাগ কীভাবে হাইপারক্যালেমিয়া করে? আমরা জানি এনজিওটেনসিনোজেন কনভার্টিং এনজাইম ইনহিবিটর ড্রাগ কাকে ইনহিবিট করবে? এনজিওটেনসিন 2-কে। এই এনজিওটেনসিন 2-র কাজ কী ছিল? অ্যালডোস্টেরন সিক্রেশন করা। এখন তো সে তাহলে অ্যালডোস্টেরন সিক্রেশন করতে পারতেছে না। তাহলে অ্যালডোস্টেরন যখন সিক্রেশন করতে পারবে না, অ্যালডোস্টেরন তখন এই ইনাকের উপরে কাজ করতে পারবে না। ইনাকের উপরে যখন কাজ করতে পারবে না তখন সোডিয়াম রিঅ্যাবজর্পশন কম হবে, পটাশিয়াম এক্সক্রেশন কম হবে। অ্যাজ এ রেজাল্ট পটাশিয়াম বেশি বেশি শরীরে রিটেইন হবে, তখন শরীরে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যাবে। এটাকে বলতেছে হাইপারক্যালেমিয়া। তাহলে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর ড্রাগগুলো হাইপারক্যালেমিয়া করে। দেখি হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়া মানে হচ্ছে 3.5-এর নিচে যখন নেমে যাবে পটাশিয়ামের লেভেল সিরামে। মানে এই হাইপোক্যালেমিয়াটা কী কী হইতে পারে? হাইপোক্যালেমিয়া উইথ হাই বিপি। আরেকটা কী হইতে পারে? হাইপোক্যালেমিয়া উইথ নর্মাল অর লো বিপি। কোন কোন কন্ডিশনে একটা পেশেন্টের হাইপোক্যালেমিয়া সাথে হাইপার টেনশন বা হাই বিপি থাকে? যেই সকল কন্ডিশনে অ্যালডোস্টেরন বেশি বেশি সিক্রেশন হইতেছে। কারণ অ্যালডোস্টেরন বেশি বেশি সিক্রেশন হইতেছে মানে ইনাক বেশি বেশি কাজ করতেছে। ইনাক বেশি বেশি কাজ করতেছে মানে শরীরে সোডিয়াম রিঅ্যাবজর্পশন বেশি হচ্ছে, মানে বিপি বাড়তেছে। আর ওইদিকে পটাশিয়াম ইউরিন এক্সক্রেশন হইতেছে। পটাশিয়াম যখন ইউরিন এক্সক্রেশন হইতেছে তখন সিরামে পটাশিয়ামের পরিমাণ কমে যাচ্ছে। তো একটা পেশেন্ট যদি আমার কাছে, আর এইখানে তো প্রোটনও যাবে পটাশিয়ামের সাথে, সব প্রোটনও কমে যাবে, মানে অ্যাসিড হারাইতেছি, তখন কি হবে? অ্যালকালোসিস হবে। তো যেই সকল কন্ডিশনে অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে যাবে ওই সকল কন্ডিশনে আমরা কী পেতেছি? হাইপার টেনশন উইথ হাইপোক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যালকালোসিস। তো অ্যালডোস্টেরন এখন কোন কোন কন্ডিশনে বেশি বেশি সিক্রেশন হয়? অ্যালডোস্টেরন বেশি বেশি সিক্রেশন হয় আমরা বলছিলাম একটা কজ কী ছিল? এই কিডনির উপরে যেই অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে, এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের
যেই অ্যালডোস্টেরন সিক্রেশন ক্যাপাবিলিটি এটা যদি বেড়ে যায়। কখন বাড়বে? যদি অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কোনো টিউমার থাকে। এটাকে আমরা বলতেছি প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম অথবা কুনস সিনড্রোম। তাহলে কুনস সিনড্রোমে আমরা একটা পেশেন্টে কী পাবো? হাইপোক্যালেমিয়া উইথ হাইপারটেনশন উইথ মেটাবলিক অ্যালকালোসিস। আমরা আরেকটা কন্ডিশন বলছিলাম যে ইনাক যদি হাইপার সেন্সিটিভ হয়, সে একা একাই বেশি বেশি কাজ করতেছে, তখনও সোডিয়াম ডিঅ্যাবজর্পশন বেড়ে যাবে, মানে বিপি বাড়তেছে, পটাশিয়াম এবং প্রোটন বেশি বেশি ইউরিন এক্সক্রেশন হবে। অ্যাজ এ রেজাল্ট এই পেশেন্টেরও কী থাকবে? হাই বিপি সাথে হাইপোক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে একটা পেশেন্টের যখন আমি কি পাবো? হাইপোক্যালেমিয়া উইথ হাইপার টেনশন উইথ মেটাবলিক অ্যালকালোসিস, তখন একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে হাইপার অ্যালডোস্টেরিনিজম, মানে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরিনিজম, যেমন কুনস সিনড্রোম। আরেকটা কী হতে পারে? লিডল সিনড্রোম। ঠিক আছে? এছাড়া কি আছে? লিকুইরাইজ। লিকুইরাইজ মানে হচ্ছে চষ্টিমতো। এটা আমরা হচ্ছে এন্ডোক্রাইনে পড়বো লিকুইরাইজ কীভাবে কাজ করতেছে। আবার যদি দেখি যে একটা পেশেন্টের বিপি নর্মাল সাথে হাইপোক্যালেমিয়া, বিপি নর্মাল অথবা লো সাথে হাইপোক্যালেমিয়া, এটা কেন হইতে পারে? এটা হইতে পারে বার্টার সিনড্রোম, জিটেলম্যান সিনড্রোম অথবা ডায়াবেটিসগুলোতে। আমরা বলছিলাম অ্যাসেন্ডিং লিম্প অফ লুপ অফ হেনলিতে থাকে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টোক্লোরাইড। এটা যদি কনজেনিটালি ডিফেক্ট থাকে ওইটাকে বলতেছি আগে, যেহেতু অ্যাসেন্ডিং লিম্প তাহলে আগে বি, অথবা এখানে কাজ করতেছে লুপ ডায়াবেটিক্স। তাহলে সে কী করবে? সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড সবই কমাই দিবে। তাহলে সোডিয়াম যখন কম তখন বিপিটাও কম, বিপিটা কম হয়ে গেল। তারপরে পেশেন্টের কি হচ্ছে? পটাশিয়াম হারাইতেছে, যেহেতু পটাশিয়াম রিঅ্যাবজর্পশন করতে পারতেছে না, তো ইউরিনে পটাশিয়াম এক্সক্রিশন হইতেছে, মানে পেশেন্টের কী হবে? হাইপোক্যালেমিয়া। সাথে পেশেন্টের কী হবে? আমরা বলছি ডায়ুরেটিকগুলো কী করে? মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে একটা পেশেন্ট যদি আমার কাছে আসে হাইপো টেনশন উইথ হাইপোক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যালকালোসিস, তখন একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে হয় পেশেন্ট লুপ ডায়াবেটিক্স পাচ্ছে, আরেকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি? পেশেন্টের কনজেনিটালি এই চ্যানেলটা ডিফেক্ট, মানে বার্টার সিনড্রোম। অথবা কি হতে পারে? সোডিয়াম ক্লোরাইড ট্রান্সপোর্টার যেটা ছিল ডিস্টাল কনভোলেটেড টিউবিউলে, সেইখানে কাজ করতেছিল কে? থায়াজাইড ডাইউরেটিক্স। অথবা কনজেনিটালি যদি এটা ডিফেক্ট থাকতো তখন ছিল জিটেলম্যান সিনড্রোম। এই কন্ডিশনেও কী হবে? আমরা জানি ডায়াবেটিসগুলো হাইপোক্যালেমিয়া করে, তাহলে পটাশিয়াম লেভেল লো, সাথে হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস থাকবে, এটা ডেফিনেটলি। আর এখানে কী হইতেছে না? সোডিয়াম রিঅ্যাবজর্পশন হইতেছে না, তো এই সোডিয়াম ইউরিনে পাস হবে, ইউরিনে যখন পাস হবে তখন সোডিয়ামের লেভেল ব্লাডে কমবে, অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের বিপি কমবে। তাহলে হাইপোক্যালেমিয়া উইথ হাইপোটেনশন উইথ মেটাবলিক অ্যালকালোসিস এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে লুপ ডায়াবেটিক্স, বার্টার সিনড্রোম, থায়াজাইড ডায়াবেটিক্স, জিটেলম্যান সিনড্রোম। ওকে, অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার কী থাকবে একটা পেশেন্টের হাইপোক্যালেমিয়ার? তার পটাশিয়াম কম। পটাশিয়াম যখন কম তখন পটাশিয়াম সেলের এক্সাইটেবিলিটি কমাই দিবে, যেমন নার্ভ সেল, মাসল সেল। তো এরকম একটা জিআইটির কথা যদি চিন্তা করি, এটা হচ্ছে জিআইটির মাসল। এই জিআইটির মাসল কী করতেছে? যখন পটাশিয়াম লেভেলটা কম তখন তারা প্যারালাইজড হয়ে যাচ্ছে, মানে কাজ করতেছে না, উইক হয়ে যাচ্ছে। উইক যখন কাজ করতেছে না, জিআইটির কাজ কি? একটা কাজ হচ্ছে পেরিস্টালসিস করা, তখন এই পেরিস্টালসিস হবে না। পেরিস্টালসিস যদি না হয় তাহলে খাবার আর সামনের দিকে অগ্রসর হবে না, অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের কী হইতেছে? কনস্টিপেশন। আর এটা তো পার্মানেন্ট কনস্টিপেশন না, এটা হচ্ছে টেম্পোরারি কনস্টিপেশন, মানে পটাশিয়াম লেভেল যদি আমি কারেকশন করি কনস্টিপেশনটা চলে যাবে। তো এটাকে আমরা কী বলতেছি? এই টেম্পোরারি কনস্টিপেশনকে প্যারালাইটিক আইলিয়াস। আইলিয়াস মানে হচ্ছে টেম্পোরারি কনস্টিপেশন, আর প্যারালাইটিক মানে হচ্ছে মাসলগুলো প্যারালাইসিস হয়ে গেছে বা উইক হয়ে গেছে। তাহলে হাইপোক্যালেমিয়াতে কী পাবো? প্যারালাইটিক আইলিয়াস পাবো। যদি ইসিজি করি, ইসিজিতে একটা জিনিস যদি মনে রাখি হাইপোক্যালেমিয়া, সেটা কী পাবো? ইউএফ। ওকে, তাহলে এটা ছিল হচ্ছে, আচ্ছা মাস্টুনো আমরা একটু পরে বলতেছি। এখন হচ্ছে ইনভেস্টিগেশন। একটা পেশেন্টের পটাশিয়াম লেভেল কম। এখন এই পটাশিয়াম লেভেল কম কেন হতে পারে? হয় সে খাচ্ছে কম, না হলে খাচ্ছে কিন্তু জিআইটি থেকে অ্যাবজর্পশন হইতে পারতেছে না, হয় বমি করে ফেলে দিচ্ছে, না হলে ইউরিনের মাধ্যমে পাস হয়ে যাচ্ছে বেশি বেশি। অথবা কী হতে পারে? কিডনির কোনো কজ, কিডনি পটাশিয়াম শরীর থেকে বেশি বেশি বের করে দিচ্ছে কোনো কারণে।
তাহলে আমরা কি করব, যেই সকল পেশেন্টের পটাশিয়াম লেভেলটা লো পাইছি ওই সকল পেশেন্টের আমি নেক্সট ইনভেস্টিগেশন করব ইউরিনারি পটাশিয়াম লেভেল। এই ইউরিনে যদি পটাশিয়াম লেভেল মোর দ্যান 30 হয় তখন আমি বলবো এটা হচ্ছে কিডনির জন্য পটাশিয়াম হারাইতেছি। আর যদি ইউরিনে পটাশিয়াম 20-এর কম থাকে তখন বলবো যে পটাশিয়াম হয়তো জিআইটির কোনো কজের জন্য অথবা অন্য কোনো কজে হারাইতেছে। ঠিক আছে। আর এইখানে বলছে হচ্ছে বার্টারম্যান সিনড্রোম আর জিটেলম্যান সিনড্রোম কেমনে আলাদা করব, এত ডিপ লাগে না, তাও জেনে রাখলে ভালো। যদি ইউরিনে ক্লোরাইডের পরিমাণ 30-এর নিচে নেমে যায় আর যদি ইউরিনে 40-এর বেশি থাকে ক্লোরাইড, ইউরিনে যদি ক্লোরাইডের পরিমাণ 40-এর বেশি থাকে তখন হয় বার্টার, না হলে জিটেলম্যান সিনড্রোম। এখন এই বার্টার আর জিটেলম্যান সিনড্রোমের পার্থক্য কীভাবে করব, আমরা বলছি হচ্ছে বি বা বার্টার সিনড্রোম হচ্ছে লুপ ডায়াবেটিক্স বা অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলির মাধ্যমে। সে কি করে, সে করে হাইপোক্যালসেমিয়া। আমরা বলছি না লুপ আর থায়াজাইটিকের মধ্যে একটা পার্থক্য মনে রাখতে হলে সেটা মনে রাখতে হবে হাইপোক্যালসেমিয়া হাইপারক্যালসেমিয়া। তাহলে লুপ ডায়াবেটিক্স বা বার্টার সিনড্রোমে কী হবে, হাইপোক্যালসেমিয়া, কিন্তু থায়াজাইড ডায়াবেটিক্স অথবা জিটেলম্যান সিনড্রোমে কী হবে, হাইপারক্যালসেমিয়া। তাহলে ক্লোরাইডের পরিমাণ একটা পেশেন্টের পটাশিয়াম লো পাইছি, পরে গেছি কোথায়, ইউরিনে। ইউরিনে যদি আমি পটাশিয়াম কতর বেশি পাই, 30-এর বেশি পাই, তাহলে কিডনির কজ। এরপরে দেখবো এটা কি বার্টার নাকি জিটেল, তখন কি চেক করব, ক্লোরাইড লেভেল। ক্লোরাইড যদি 40-এর বেশি থাকে তখন হয় বার্টার না হলে জিটল। এখন বার্টার আর জিটল কীভাবে আলাদা করব, দেখবো ক্যালসিয়াম লেভেল। যদি ক্যালসিয়াম বেশি থাকে তখন হচ্ছে জিটেলম্যান, আর যদি ক্যালসিয়াম কম থাকে ব্লাডে তাহলে বার্টার। ওকে, ম্যানেজ করবে কীভাবে, পটাশিয়াম যেহেতু শরীরে নাই তাহলে কী দেবো, পটাশিয়াম দিব। ওকে, পটাশিয়াম দিলাম। আর কি দেবো, ম্যাগনেশিয়াম। একটা পেশেন্টের আমি হাইপোক্যালেমিয়া পাইছি, পটাশিয়াম দিচ্ছি কিন্তু পটাশিয়াম কারেকশন হচ্ছে না, ঠিক আছে, বা একটু কারেকশন হইলেও পরবর্তীতে আবার ফল করতেছে। তাহলে একটা পেশেন্টের যদি ম্যাগনেশিয়াম কম হয়, একটা পেশেন্টের যখন ম্যাগনেশিয়াম লেভেলটা কমে যাবে তখন পটাশিয়াম লেভেলও কমে যায়। এই জন্য একটা পেশেন্টকে আমি বারবার হাইপোক্যালেমিয়া পাচ্ছি, কারেকশন করছি, আবার হাইপোক্যালেমিয়া নিয়ে আসতেছে, তখন এই পেশেন্টের একটা সাসপেকশন থাকবে এই পেশেন্টের মনে হয় হাইপোম্যাগনেসিমিয়াও আছে। এই জন্য আমি পেশেন্টকে ম্যাগনেশিয়ামও দিব। এখন দেখি হাইপোক্যালেমিয়ার কজ কী কী আছে। হাইপোক্যালেমিয়ার কজের মধ্যে প্রথমে কি হচ্ছে, সে খাচ্ছে কম, রিডিউস ইনটেক, পটাশিয়াম খাচ্ছে কম, তাহলে সার্কুলেশনও কম থাকবে। 2 নম্বরে কী হইতেছে, রিডিস্ট্রিবিউশন ইনটু দ্য সেল। এটা যদি একটা সেল হয়, সেলের ভিতরে পটাশিয়ামকে ঢুকাইতেছে কে, সোডিয়াম পটাশিয়াম পাম্প। এই সোডিয়াম পটাশিয়াম পাম্পকে স্টিমুলেট করে কে, যখন শরীরে মেটাবলিক অ্যালকালোসিস হয়, যখন ইনসুলিন সিক্রেশন হয়, তখন ক্যাটেকোলামিন থাকে এবং বিটা-2 অ্যাগনিস্ট ড্রাগ যেমন সলবিটামল, এগুলা এই সবগুলাই কী করে, এই সোডিয়াম পটাশিয়াম পাম্পকে স্টিমুলেট করে। তখন সোডিয়াম পটাশিয়াম পাম্প বেশি বেশি সেলের ভিতরে পটাশিয়াম ঢুকাবে। যখন সেলের ভিতরে বেশি বেশি পটাশিয়াম ঢুকতেছে এর মানে কি, সার্কুলেশনে পটাশিয়ামের পরিমাণ কমে গেছে, তো এই পেশেন্টে কী পাবো, হাইপোক্যালেমিয়া পাবো। এরপরে হচ্ছে ইনক্রিজ ইউরিনারি এক্সপ্রেশন। আমি ইউরিনের মাধ্যমে শরীর থেকে পটাশিয়াম বেশি বেশি বের করে দিচ্ছি। যখন বেশি বেশি বের করে দেবো তখন ইউরিনে আমি পটাশিয়ামের পরিমাণ 20 থেকে 30-এর মাঝে পাবো, মানে 20-এর বেশি পাবো। তখন একটা কজ মনে রাখতে হবে, ইউরিন বা কিডনি কজ। কেন হইতে পারে, অ্যাক্টিভেশন অফ মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর। আমরা বলছি মিনারেলোকর্টিকয়েড মানে হচ্ছে অ্যালডোস্টেরন। এই অ্যালডোস্টেরন যখন বেশি বেশি কাজ করবে তখন ইনাকের উপরে যাবে, ইনাকে গিয়ে সে সল্ট রিটেনশন বাড়াই দিবে, কিন্তু এক্সক্রেশন বাড়াবে কার, পটাশিয়াম এবং প্রোটনের। তাহলে পটাশিয়াম শরীর থেকে বের হয়ে যাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের হাইপোক্যালেমিয়া হবে। তো এইরকম অ্যালডোস্টেরন বেশি বেশি সিক্রেশন হতে পারে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরিনিজম, যেটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের একটা টিউমার। এটার আরেকটা সুন্দর নাম হচ্ছে কোন সিনড্রোম। এরপর হচ্ছে কোশিং সিনড্রোম। কোশিং সিনড্রোমেও আমার হাইপার অ্যালডোস্টেরিনিজম হচ্ছে। অ্যান্ড দেন গ্লুকোকর্টিকয়েড এক্সেস, যেই ব্যক্তি বেশি বেশি বাইরে থেকে স্টেরয়েড খাচ্ছে। এরপরে আছে লিকুইডাইজ বা যষ্টি মধু এবং কার্বিনোজুলন। এই সকল কন্ডিশনে কি হয়, হাইপার অ্যালডোস্টেরিনিজম হয়। আরেকটা কি আছে, জেনেটিক কজ। এইখানে ইনাকটা ওভার সেন্সিটিভ, এই জন্য সে বেশি বেশি কাজ করে। তো এই সকল কন্ডিশনে পেশেন্টের কী হবে, হাইপার টেনশন উইথ মেটাবলিক অ্যালকালোসিস উইথ হাইপোক্যালেমিয়া। আমরা বলছি কেন, ঠিক আছে। এরপরের কজ কী হতে পারে, হয় বার্টার সিনড্রোম না হলে জিটেলম্যান সিনড্রোম। এইখানে কি হবে, পেশেন্টের নর্মো টেনশন থাকবে, এটাও আমরা একটু আগে আলোচনা করছি, এই জন্য আর গেলাম না। সাথে কি থাকবে, মেটাবলিক অ্যালকালোসিস। এরপর হচ্ছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। রেনাল টিউবুলার অ্যাসিডোসিস কি সেটা আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এখানে শুধু জেনে রাখি যে টাইপ 1
যেই রেনাল টিউবুলার অ্যাসিডোসিস সেটা হয় ডিস্টাল কনভলিউটেড টিউবুলের জন্য, ঠিক আছে। উল্টা এখানে টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হবে যদি ডিস্টাল কনভলিউটেড টিউবুলে কোনো সমস্যা থাকে, আর প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে সমস্যা থাকলে হবে টাইপ 2। তাহলে এটা উল্টা মনে রাখতে হবে, হ্যাঁ, আগে 2 পরে 1, কারণ প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল তো প্রথম অংশ, এই প্রথম অংশ হইতেছে টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, আর শেষের অংশ যেটা ডিস্টাল কনভলিউটেড টিউবুল সেখানে হইতেছে টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, মানে উল্টা নামকরণ করছে। এরপরে কি আছে, এসিটাজোলামাইড। এসিটাজোলামাইডেও কী হবে, হাইপোক্যালেমিয়া হবে। আর ডাইউরেসিস যদি দেই, লুপ ডায়াবেটিস এবং থায়াজাইড ডায়াবেটিস, এগুলো তো আমরা বলছি, তাহলে এইগুলো হচ্ছে হাইপোক্যালেমিয়ার রেনাল কজ। এখন হচ্ছে জিআই কজ। জিআই কজ কী হতে পারে, সে খাচ্ছে কিন্তু বমি করে ফেলে দিচ্ছে, অথবা এনজি সাকশন করে আমি সেগুলো বের করে ফেলতেছি, অথবা কী হতে পারে তার বেশি বেশি ডায়রিয়া হচ্ছে, অথবা আমি কী করছি বেশি বেশি ল্যাক্সেটিভ ইউজ করছি, যার জন্য পেশেন্ট যা খাচ্ছে সাথে সাথে বের হয়ে যাচ্ছে, অ্যাবজর্পশন হইতে পারতেছে না। এই সবগুলোতে কী হইতেছে আবার মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস কেন হবে, কারণ আমরা বলছিলাম যে ভমিটিংয়ের সাথে যে স্টোমাক কন্টেন্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড সে বের হয়ে যায়, যখন অ্যাসিড বের হয়ে যায় তখন পেশেন্টের অটোমেটিক্যালি কী হবে, মেটাবলিক অ্যালকালোসিস। আর এইখানে কি হচ্ছে, ডায়রিয়া যখন হচ্ছে তখন বেশি বেশি বাইকার্বনেট পাস হবে শরীর থেকে, মানে অ্যালকালি হারাই যাচ্ছে, যখন অ্যালকালি হারাই যাবে তখন অটোমেটিক্যালি কী হবে, মেটাবলিক অ্যাসিডোসিস। এটা এবার এমসিকিউতে আসছিল, এটাও হচ্ছে এমসিকিউতে আসছিল। তাহলে হাইপোক্যালেমিয়া থেকে পটাশিয়াম থেকে মাস্ট টু নো পয়েন্ট হচ্ছে, পটাশিয়ামের রেঞ্জ তো আমরা জানবো, মাস্ট টু নো। তারপরে মাস্ট টু নো হচ্ছে হাইপোক্যালেমিয়ার কজ, পুরাটা বক্স মাস্ট টু নো। এখানে কজ কীভাবে মনে রাখবো, কজ মনে রাখবো দুইটা জিনিস দিয়ে, হাইপোক্যালেমিয়া উইথ একটা এইভাবে মনে রাখবো, হাইপোক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যালকালোসিস উইথ নর্মোটেনশন, আরেকটা হচ্ছে উইথ হাইপার টেনশন, ঠিক আছে। আর সেলের ভিতরে পটাশিয়াম বেশি বেশি ঢোকাইকে এই অ্যালকালোসিস, ইনসুলিন, ক্যাটেকোলামিন, বিটা স্টিমুলেন্ট, এই সবগুলাই পড়তে হবে সিরিয়াল ওয়াইজ। ওকে, আর ক্লিনিক্যাল ফিচারের মধ্যে প্যারালাইটিক আইলিয়াসটা জেনে রাখবো, মাস্ট টু নো। আর ইসিজির মধ্যে মাস্ট টু নো পয়েন্ট হচ্ছে ইউএফ পাওয়া যায়। আর এটা হচ্ছে মাস্ট টু নো, একটা পেশেন্টের যদি হাইপোম্যাগনেসিমিয়া থাকে তার হাইপোক্যালেমিয়া ট্রিটমেন্ট যতই দিই না কেন কারেকশন হবে না, এই জন্য তাকে ম্যাগনেসিয়ামও দিতে হবে। এখন আসি হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়া মানে কি, হাইপোক্যালেমিয়ার উল্টা, এখানে পটাশিয়াম লেভেল 5-এর বেশি। অ্যান্ড পটাশিয়াম লেভেল 5-এর বেশি কী কী কারণে হইতে পারে একটা পেশেন্টের পটাশিয়াম শরীরে রিটেনশন বেশি হইতেছে, এটা হচ্ছে আর্টিফেক্টুয়াল। আর্টিফেক্টুয়ালের মধ্যে কি, আমি যখন একটা মানুষের শরীর থেকে সিরিঞ্জ দিয়ে ব্লাড কালেক্ট করতেছি তখন আমি বেইন পাংচার করতেছি না, এই বেইন পাংচার করার সময় আমি কিছু আরবিসি ভেঙে ফেলছি, আরবিসি তো একটা সেল বা অন্যান্য সেল ড্যামেজ করছি, তখন এই সেলের ভিতর থেকে পটাশিয়াম রিলিজ হচ্ছে যেহেতু সে ড্যামেজ হয়ে গেছে। তো এটা একটা কজ হইতে পারে হাইপারক্যালেমিয়ার। আরেকটা কজ কী হতে পারে, হিমোলাইসিস ইন ভিট্রো, অনেক দিন ধরে ব্লাড রেখে দিছি, সেই ব্লাডগুলো আমরা বলি না ব্লাডের প্যাকেট নাড়াচাড়া করলে সেল ভাঙে, সেল ভাঙে মানেই তো পটাশিয়াম সার্কুলেশনে রিলিজ হয়, তো কী হবে, হাইপারক্যালেমিয়া হবে। এছাড়া কি আছে, থ্রোম্বোসাইটোসিস, যখন প্লেটলেট কাউন্ট বেড়ে যায়, যখন ডব্লিউবিসি কাউন্ট বেড়ে যায়। এরপরে হচ্ছে ডায়েটারি ইনটেক, একটা মানুষ যদি বেশি বেশি পটাশিয়াম খায়, ঠিক আছে, অথবা পটাশিয়াম কন্টেনিং আইভি ফ্লুইড তারা বেশি বেশি দেয়, তখনও হাইপারক্যালেমিয়া হতে পারে। এগুলো হচ্ছে লেস কমন। মোর কমন কোনগুলা, রিডিস্ট্রিবিউশন ফ্রম দ্য সেল। আমরা বলছিলাম সেলের ভিতরে পটাশিয়ামকে ঢোকায় সোডিয়াম পটাশিয়াম পাম্প, এই সোডিয়াম পটাশিয়াম পাম্পকে স্টিমুলেট করতেছিল ক্যাটেকোলামিন, দেন ইনসুলিন, এরপরে ছিল বিটা 2 অ্যাগোনিস্ট যেমন সলবিউটামল, ঠিক আছে। এগুলো স্টিমুলেট করে সেলের ভিতরে পটাশিয়াম বেশি ঢুকাচ্ছিল, এই জন্য সার্কুলেশনে পটাশিয়াম কম পাচ্ছিলাম। বাট এইখানে কী হবে, আরেকটা কজ ছিল মেটাবলিক অ্যালকালোসিস, আর এইখানে কী হইতেছে উল্টা, যেমন মেটাবলিক অ্যাসিডোসিস, আগেরগুলোর উল্টা মেটাবলিক অ্যাসিডোসিস। তারপরে ইনসুলিন যখন কম, তারপরে যখন আমি বিটা স্টিমুলেন্ট না দিয়ে বিটা ব্লকার দিচ্ছি, ঠিক আছে,
বিটা ব্লকার যখন দিচ্ছি তখন কি হইতেছে, এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা ইনহিবিটেড হচ্ছে মানে কি, সে সেলের ভিতরে পটাশিয়াম ঢুকাইতে পারতেছে না। যখন ঢুকাইতে পারতেছে না তখন সার্কুলেশনে অটোমেটিক্যালি পটাশিয়াম বেড়ে যাবে। তাহলে এখানে দেখি কী কী বলছে, রিডিস্ট্রিবিউশন ফ্রম সেল, মানে সেলের ভিতরে ঢুকতে পারতেছে না, মেটাবলিক অ্যাসিডোসিস যদি হয়। তারপরে হচ্ছে ইনসুলিন ডেফিসিয়েন্সি যদি থাকে। তারপরে হচ্ছে সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া, বিটা ব্লকিং ড্রাগ, আর হাইপারক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস। তাহলে পিরিয়ডিক প্যারালাইসিস, পিরিয়ডিক মানে কি থেকে থেকে, মানে মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না। আর প্যারালাইসিস মানে তো হচ্ছে মাসল উইকনেস। তাহলে এই পিরিয়ডিক প্যারালাইসিস হাইপোক্যালেমিয়াতেও হয়, হাইপারক্যালেমিয়াতেও হয়। ঠিক আছে, একটা হচ্ছে হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস, যেটা হচ্ছে প্যারালাইটিক আইলিয়াস একটা উদাহরণ, আর হাইপারক্যালেমিক পিরিয়ডিক কি বলে প্যারালাইসিস আছে কিছু। অথবা অন্য কোনো মেকানিজমে সেলের ভিতর থেকে পটাশিয়ামটা প্লাজমাতে চলে আসছে। ওকে, কীভাবে এই সেলের ভিতর থেকে প্লাজমায় পটাশিয়াম চলে আসছে? সেল যদি কোনো কারণে ডেস্ট্রয় হয়, সেল কোনো কারণে ডেস্ট্রয় হতে পারে যখন হচ্ছে সিভিয়ার হিমোলাইসিস হচ্ছে। ঠিক আছে, একটা পেশেন্টের কোনো একটা কারণে ব্লাড সেলগুলো ভেঙে যাচ্ছে, তখন ব্লাড সেলের ভিতর থেকে পটাশিয়াম সার্কুলেশনে চলে আসবে। 2 নম্বরে কী হতে পারে, র্যাবডোমায়োলাইসিস। র্যাবডোমায়োলাইসিস কি, সেটা আমরা এনভেনোমেশনে পড়ছিলাম, যে একটা শরীরের মাসল এগুলা যদি ইনজুর্ড হয়, যেমন একটা রাজনীতিবিদকে পাবলিক পাইছে দইরা ইচ্ছারকম পিটাইছে, আওয়ামী লীগের মানুষও পিটাইছে না, এরকম ইচ্ছারকম যখন পিটাইছে তখন এই সেলগুলো ড্যামেজ হয়েছে, সেলগুলোও তো সেল, মানে মাসলগুলোও তো সেল, তখন এই সেলগুলোর ভিতর থেকে পটাশিয়াম রিলিজ হয়ে সার্কুলেশনে চলে আসছে। তো র্যাবডোমায়োলাইসিসেও হাইপারক্যালেমিয়া হবে, সিভিয়ার হিমোলাইসিসেও হাইপারক্যালেমিয়া হবে। আরেকটা হচ্ছে টিউমার লাইসিস সিনড্রোম। টিউমার লাইসিস সিনড্রোম কি, একটা পেশেন্ট যার ম্যালিগনেন্সি আছে, যেমন হেমাটোলজিক্যাল কোনো ম্যালিগনেন্সি আমি চিন্তা করি, এই পেশেন্টের আমি কী দিব, কেমোথেরাপি দিব। এই কেমোথেরাপি যখন দিই হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সিতে, এই কেমোথেরাপিউটিক যে ড্রাগ, এই ড্রাগগুলা গিয়া কী করবে, এই টিউমার সেল যেগুলো আছে এই টিউমার সেলগুলোকে ডিস্ট্রয় করবে, সাথে আমার শরীরের কিছু সাধারণ বা যেগুলো নর্মাল সেল সেগুলোকেও ডিস্ট্রয় করবে। তাহলে অনেকগুলো সেল ডিস্ট্রয় হইতেছে, অনেকগুলো সেল যখন ডিস্ট্রয় হচ্ছে তখন সেলগুলা থেকে সব কিছুই চলে আসবে কোথায়, সার্কুলেশনে। অ্যাজ এ রেজাল্ট সেলের ভিতরে যেহেতু পটাশিয়াম থাকে, তো এই পেশেন্টের কী পাবো, হাইপার ক্যালেমিয়া। তারপরে সেলের ভিতরে আর কী কী থাকে, ফসফেট থাকে, এই ফসফেটও এখানে সার্কুলেশনে বেশি পাবো। বাট মজার বিষয় হচ্ছে এখানে কী পাবো, হাইপোক্যালসিমিয়া। এটা একটু মনে রাখতে হবে, টিউমার লাইসিস সিনড্রোমে ব্লাডের মধ্যে হাইপোক্যালসিমিয়া পাই আর সব ইনক্রিজ পাই। এটা হচ্ছে রিডিউস ইউরিনারি এক্সক্রেশন, কিডনি দিয়ে আমি পটাশিয়াম বের করতেছি না, তাহলে এই পটাশিয়াম বেশি বেশি সময় আমার শরীরে থাকবে। কেন হইতে পারে, যদি পেশেন্টের একেআই থাকে, মানে একুইট কিডনি ইঞ্জুরি, রেনাল ইম্পেয়ারমেন্ট, তখন কিডনি কাজ করতে পারতেছে না, অ্যাজ এ রেজাল্ট পটাশিয়াম শরীরে বেশি বেশি রিটেনশন হইতেছে। 2 নম্বর হচ্ছে সিকেডিতে তো আরও খারাপ অবস্থা, পেশেন্ট পটাশিয়াম বেরই করতে পারতেছে না। একেআই তো তাও কিছুক্ষণ পরে হয়তো কারেকশন হয়ে যাচ্ছে, কিন্তু সিকেডিতে তো আর কারেকশন হচ্ছে না। এরপরে আমরা কি বলছিলাম, মিনারেলোকর্টিকয়েড বা অ্যালডোস্টেরন রিসেপ্টর অ্যাগোনিস্ট যারা, মানে স্টিমুলেট করে যারা, তারা হচ্ছে ইনাকের ফাংশন বাড়ায় দেয়। এই জন্য পেশেন্টের হাইপারনেট্রেমিয়া, হাইপোক্যালেমিয়া এবং মেটাবলিক অ্যালকালোসিস হয়। বাট এখানে কি হচ্ছে, মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যদি দেই, হ্যাঁ অ্যান্টাগনিস্ট যদি দেই, তখন কি করতেছে, ওই ইনাক কাজ করতে পারতেছে না। ইনাক যখন কাজ করতে পারবে না, তখন পটাশিয়াম আর সেলের ভিতর থেকে বাইরে আসতে পারবে না। এই জন্য পটাশিয়াম সার্কুলেশনে বেশি থাকবে। সেলের ভিতর থেকে বাইরে আসতে পারবে না মানে হচ্ছে ইউরিনে পাস হবে না। ইউরিনে যখন পাস হবে না, তখন সেলের ভিতরে পটাশিয়াম বেশি, এই পটাশিয়ামগুলা পরবর্তীতে প্লাজমাতে চলে যাবে। তো এই পেশেন্টের কী হবে, হাইপার ক্যালেমিয়া হবে। তো এরকম কী কী ডিজিজ আছে, অ্যাডিসনস ডিজিজ। অ্যাডিসনস ডিজিজ মানে কি, আমরা বলছিলাম এই কিডনির উপরে থাকে কি, অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড যদি বেশি বেশি ফাংশন করে, একটা টিউমার হলে, যেমন হাইপার অ্যালডোস্টেরনিজম, এটা হচ্ছে কোন সিনড্রোম, এর অপোজিট হচ্ছে এডিসনস ডিজিজ। এডিসনস ডিজিজে কি, এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ফেইলার। ঠিক আছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড কাজ করতে পারতেছে না, অ্যাজ এ রেজাল্ট অ্যালডোস্টেরন সিক্রেশন হচ্ছে না। যখন অ্যালডোস্টেরন সিক্রেশন হচ্ছে না, অ্যালডোস্টেরন মিডিয়েটেড ইনাকের ফাংশন লস হয়ে যাচ্ছে, এই জন্য পেশেন্টের হাইপোক্যালেমিয়া, এই জন্য পেশেন্টের হাইপারক্যালেমিয়া হচ্ছে। এরপর হচ্ছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া, এটা আমরা পড়বো হচ্ছে এন্ডোক্রাইনে। দেন আইসোলেটেড অ্যালডোস্টেরন ডিফিসিয়েন্সি, আমরা বলছি অ্যালডোস্টেরন যদি ডেফিসিয়েন্ট থাকে অথবা ইনহিবিট করে, ইনাকের ফাংশন কমে যাবে। এরপরে এনজিওটেনসিনোজেন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, হ্যাঁ কী করবে, আগে আলোচনা করছি, এনজিওটেনসিন 2কে ইনহিবিট করবে। এনজিওটেনসিন 2 তখন আর অ্যালডোস্টেরন অ্যাক্টিভেশন করতে পারবে না। তারপরে কী করতে পারি, এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার। এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকারকে যদি আমি করে দেই, স্টপ করে দিই, তখনও সেম অ্যালডোস্টেরন রিলিজ হতে পারবে না।
দেন ক্যালসিনিউরিন ইনহিবিটর আছে, স্পাইনোল্যাকটন আছে, এপ্লেনেরন এবং হেপারিন। স্পাইনোল্যাকটন কীভাবে কাজ করতেছে সেটা আমরা আগে আলোচনা করছি। এটা হচ্ছে হেপারিন। হেপারিনটা আমরা বলি নাই। হেপারিন কীভাবে কাজ করে, সে অ্যালডোস্টেরন প্রোডাকশন কমাই দেয়। তারপরে হচ্ছে ইনহিবিটর অফ রেনিন প্রোডাকশন। এমন কোনো কারণে যদি আমি রাস একে ইনহিবিট করে দিই, রাসের আলটিমেট ফাংশন কী ছিল, এনজিওটেনসিন 2 প্রোডাকশনের মাধ্যমে অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়ানো। এখন আমি একটা ড্রাগ দিচ্ছি যেটা রাসকে ইনহিবিট করে। কে রাসকে ইনহিবিট করবে? রেনিন ইনহিবিটর। রেনিন প্রোডাকশন যদি আমি কমাই দিই তখন তো আর রেনিন সিক্রেশন হবে না। অ্যাজ এ রেজাল্ট রেনিন এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিন 1-কে কনভার্ট করতেই পারবে না। তো এনজিওটেনসিন 2 কই থেকে আসবে? এই জন্য যদি আমি রেনিনকে ইনহিবিট করে দেই তখন রাস ইনহিবিশন হইতেছে। যেমন বিটা ব্লকারদের ইনহিবিট করতে পারি, এনএসআইড দিয়ে ইনহিবিট করতে পারি। এছাড়াও কিছু টিউবুল ইন্টারস্টিশিয়াল ডিজিজ আছে, যেমন রেনাল টিউবিউল। এই টিউবুলের পাশেই তো থাকে মানে টিউবুলার সেল। এই টিউবুলার সেলই তো আমার কী করতেছে, পটাশিয়াম রিঅ্যাবজর্পশন অথবা এক্সক্রেশন করতেছে। এখন যদি কোনো কারণে এই টিউবুলের সেলগুলোর ডিসফাংশনাল থাকে, যেমন ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, তখন এই পটাশিয়াম আর ইউরিনে এক্সক্রেশন হচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট পটাশিয়াম লেভেল সার্কুলেশনে বেড়ে যাচ্ছে। এরপরে কি আছে, অ্যামিলোরাইট এবং গর্ডন সিনড্রোম। আমরা এগুলো আর বিস্তারিত গেলাম না, এগুলো আমরা জাস্ট নাম জেনে রাখবো। তাহলে এই সবগুলো হচ্ছে কজেস অফ হাইপারক্যালিমিয়া। মাস্ট টু নো, পুরা বক্স মাস্ট টু নো। এখন তো আর মুখস্থ করতে কষ্ট হবে না, বুঝা পড়তেছি, সমস্যা কি। এমন একটা পেশেন্টের আমি হাইপারক্যালিমিয়া পাচ্ছি, তাহলে তার ট্রিটমেন্ট কী দিব? হাইপারক্যালিমিয়া যখন একটা পেশেন্টের পাবো তখন প্রথম কাজ হবে আমার কার্ডিয়াক সেলগুলোকে স্টেবিলাইজ করা। মনে রাখতে হবে হাইপারক্যালিমিয়া মানে পটাশিয়াম লেভেল যখন বাড়ে শরীরের সমস্ত সেল উইক হয়ে যায় বা প্যারালাইসিস হয়ে যায়, বাট এক্সেপ্ট হার্ট। হার্ট কী করে? বেশি বেশি কাজ করে, অতিরিক্ত বেশি কাজ করে। এই জন্য হার্টের মাসলগুলা ফ্যাটিক হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা চাই কি হার্টের মাসলগুলোকে স্টেবল করতে। স্টেবল করবে কিসের মাধ্যমে? ক্যালসিয়াম গ্লুকোনেটের মাধ্যমে। এটা এবার এফসিপিএস আসছিল। তাহলে একটা পেশেন্টের যদি হাইপার ক্যালিমিয়া থাকে, কার্ডিয়াক মাসলকে স্টেবিলাইজ করব ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে। এটা কিন্তু এই ক্যালসিয়াম গ্লুকোনেট কিন্তু পটাশিয়াম লেভেল কমায় না, এটা হচ্ছে মাস্ট টু নো লাইন। ক্যালসিয়াম গ্লুকোনেট পটাশিয়াম লেভেল কমায় না। সে কী করে? সে হার্টের যেই সেল মেমব্রেন আছে তাকে স্টেবিলাইজ করতেছে। তাহলে পটাশিয়ামকে সেলের ভিতরে, তাহলে পটাশিয়াম সার্কুলেশনে বেশি। আমার কাজ কি? প্রথমে আমি হার্টকে বাঁচাইতেছি, স্টেবিলাইজ করলাম ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে। এখন কি করবে? এই যে পটাশিয়াম বেশি, এই পটাশিয়াম আমি কি করে দিব? হয় সেলের ভিতরে ঢুকাই দিব, না হলে ইউরিনের মাধ্যমে শরীর থেকে বের করে দিব। ইউরিনের মাধ্যমে শরীর থেকে বের করে দিচ্ছি কিসের মাধ্যমে? হয় হিমোডায়ালাইসিস করতেছি, না হলে পটাশিয়াম বাইন্ডিং কিছু রেজিন দিতেছি, যেগুলো এই পটাশিয়ামের সাথে বাইন্ড করে পটাশিয়ামকে বের করে দিচ্ছি, যেমন জিরকোনিয়াম অথবা পার্টিরুমার। আর পটাশিয়ামকে সেলের ভিতরে ঢুকাইতেছে কারা? এগুলো আমরা আগেই বলছি। পটাশিয়ামকে সেলের ভিতরে ঢুকাবে বিটা-2 অ্যাগোনিস্ট, যেমন সলবিউটামল। বিটা-2 অ্যাগোনিস্ট যেমন সলবিউটামল। এছাড়াও আইভি গ্লুকোজ, ইনসুলিন এবং মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে এগুলা কী করবে জানতে হবে আমার। এইটা হচ্ছে মাস্ট টু নো বক্স। অ্যাসিড বেস ডিসঅর্ডার আমরা একটু আলাদা লেকচার আলোচনা করব। এটা হচ্ছে ক্যালসিয়াম হোমিওস্টেসিস। এটা হচ্ছে আমরা রিউমাটো এবং এন্ডোক্রাইনের আলোচনা করব। আর ম্যাগনেসিয়াম হোমিওস্টেসিস কি? আমরা বলছিলাম ম্যাগনেসিয়াম দিয়ে যদি একটা কথা মনে রাখি তাহলে ওইটা মনে রাখতে হবে যে যেই পেশেন্টের হাইপোম্যাগনেসিমিয়া আছে, এর হাইপোক্যালিমিয়া থাকলে জীবনেও কারেকশন হবে না। তাহলে অবশ্যই তাকে ম্যাগনেসিয়াম কারেকশন করতে হবে, সাথে পটাশিয়াম কারেকশন করতে হবে। শুধু পটাশিয়াম কারেকশন করলে হবে না। হাইপোম্যাগনেসিমিয়া আছে, হাইপারম্যাগনেসিমিয়া আছে, এগুলোতে আবার একটা ইম্পর্টেন্ট না, বাট রিডিং দিয়ে জেনে রাখবো। হাইপোম্যাগনেসিমিয়া হইতে পারে কোন কোন কজে? এখানে হচ্ছে টিবুলোটক্সিক ড্রাগ, ডায়াবেটিক কিটোএসিডোসিস, পোস্ট অবস্ট্রাকটিভ ডায়াবেটিস, এবং এইগুলো জেনে রাখবো। নাইস টু নো। একিউট প্যানক্রিয়াটাইটিস, ফসকার্নেট থেরাপি, প্রোটন পাম্প থেরাপি, হাংরি বোন সিনড্রোম, ডায়াবেটিস মেলাইটাস। আর হচ্ছে ফসফেট হোমিওস্টেসিস। ফসফেট হোমিওস্টেসিসের কথা যদি বলি, ফসফেটগুলো কী করতেছে? শরীর থেকে বের করে দিচ্ছে প্যারাথাইরয়েড হরমোন।
প্যারাথাইরয়েড হরমোন দিয়ে আমরা মনে রাখবো, পিতে হচ্ছে ফসফেট, টিতে হচ্ছে ট্র্যাশিং মানে বের করে দেওয়া, আর হরমোন, হরমোন মানে হচ্ছে ফসফেটকে বের করে দেয় এমন একটা হরমোন, কে? প্যারাথাইরয়েড। তাহলে প্যারাথাইরয়েড এর কাজ কি? শরীর থেকে ফসফেট বের করে দেওয়া। কোনো কারণে যদি প্যারাথাইরয়েড হরমোন কমে যায় তাহলে ফসফেট শরীর থেকে বের করতে পারবে না। এছাড়াও ফসফেট তখন কী হবে? হাইপার ফসফ্যাটিমিয়া। আবার কি হতে পারে? পেশেন্টের কিডনি ড্যামেজ, কিডনি কাজ করতে পারতেছে না, তখনও এই ফসফেটকে শরীর থেকে বের করতে দিতে পারবে না, তখন পেশেন্টের কী হবে? হাইপার ফসফ্যাটিমিয়া। তাহলে এখানে বলছে যে প্যারাথাইরয়েড হরমোন, তারপরে FGF23, ভলিউম এক্সপানশন, অসমোটিক ডায়াবেটিক্স এবং গ্লুকোজ ইনফিউশন, এই সকল কন্ডিশনে আমার কি হইতেছে? রিঅ্যাবজর্পশন ডিক্রিজ হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে। ফসফেটের রিঅ্যাবজর্পশন কম হচ্ছে মানে হচ্ছে ফসফেট ইউরিনে বেশি বেশি পাস হচ্ছে মানে ব্লাডে ফসফেট কম, হাইপোফসফ্যাটিমিয়া। তাহলে বেশি বেশি প্যারাথাইরয়েড রিলিজ, বেশি বেশি FGF23, এগুলা কি করবে? শরীর থেকে ফসফেটের পরিমাণ কমাই দিবে। মানে হচ্ছে হাইপার ফসফ্যাটিমিয়া হতে পারে কোথায়? রিফিডিং আফটার স্টারভেশন। একটা পেশেন্ট অনেক দিন ধরে না খাওয়া, একে যদি আমি হঠাৎ করে খাবার দিই, যেমন আইসিউর একটা পেশেন্ট, তারে ফিডিং দিতেছিলাম আমরা সিবি লাইনের মাধ্যমে, এখন সে কী করতে পারতেছে না? মুখে খাইতে পারতেছে না, ঠিক আছে? তার জিআইটির মাধ্যমে অ্যাবজর্পশন ট্যাবজর্পশন হতেছে না। একে যদি আমি হঠাৎ করে অনেক বেশি খাবার মুখে খাইতে দিই, তখন তার কী হবে? ফসফেট কমে যাবে, হাইপোফসফ্যাটিমিয়া। সো রিফিডিং আফটার স্টারভেশনে কী হয়? হাইপোফসফ্যাটিমিয়া হয়। ওকে, এখান থেকে আমরা আর 2টা বা 3টা লেকচার নেব। একটা হচ্ছে অ্যাসিডোসিস আর একটা হচ্ছে লিপিড।